যোধা, অনেক রাত হয়েছে, ঘুমানোর জন্য পোশাক বদলে নাও। কি হয়েছে যোধা? কি ভাবছো তুমি? বক্সি বানুর কথা ভাবছিলাম। মতি, এই ভালোবাসা এত অদ্ভুত কেন? মানুষকে একেবারে নিজের বশে করে নেয়, যার না কোনো যুক্তি আছে না কোনো মর্যাদা। যেমন বক্সি বানুকেই দেখো, ও জানে ওর স্বামী অপরাধী, তারপরেও ও তাকে কত ভালোবাসে। তার স্বামী তো তার কাছে অপরাধীই নয়। মনের কষ্ট চেপে রাখার জন্য এক চোখ মুছল, তো অন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ভালোবাসা এত অদ্ভুত কেন হয় মতি? জানি না। আমাকে একটা কথা বলো, তুমি শায়ানশার সাথে দেখা করেছো কি করনি? দেখা করতে গিয়ে তো ছিলাম, কিন্তু কথা বলার সুযোগই পাইনি। তাহলে? তারপর কি, কিছু কথা সময় মতন যদি না বলা যায় তাহলে তার গুরুত্ব কমে যায়। মতি, একটা কাজ করো, আমার জন্য একটা কাগজ আর কলম নিয়ে এসো। কাগজ আর কলম? এখন তুমি কাকে পত্র লিখবে? আমিরের কথা মনে পড়ছে। শায়ানশাকে পত্র লিখবো। আমি ভাবছিলাম যে কথা ওনাকে বলতে পারলাম না সেটা লিখে পাঠাবো, উনিও ভালো মতন বুঝতে পারবেন। আর তাছাড়া কোনো কথা লিখে দিলে সেটা অনেক বেশি মনে থাকে। তোমায় এখানে দেখে খুব অবাক লাগছে। অবাক তো তোমাকে দেখে আমি হচ্ছি আদম খান, ওয়াজিরে আলিয়া, মহামাঙ্গার ছেলে আদম খান কয়েদখানায়। আমার কথা ছাড়ো, আমি তো পালাবার সুযোগও পাইনি, কিন্তু তুমি তো পালিয়েছিলে। ধরা পড়লে কি করে? আমি ধরা পড়িনি আদম, আমি নিজে জেনে বুঝে ধরা দিয়েছি। মানে? আবুল মালি আবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। তখন আমি ভাবলাম যে যুদ্ধ করলে আমি আবার শহীদ হয়ে যাব, আর শহীদ কখনো সিংহাসনে বসতে পারে না। যদি আগ্রার সিংহাসনই আমার লক্ষ্য, তাহলে আগ্রার থেকে দূরে থাকা আমার উচিত হবে না, আমাকে আগ্রাতেই থাকতে হবে। আর জালাল যদি তোমায় হত্যা করতো তাহলে? এটুকু বিশ্বাস আমার ছিল আদম, যে জালাল আমাকে হত্যা করে ওর বোনকে আবার বিধবা করে দেবে না। তাই ভাবলাম জালালের কাছে ক্ষমা চেয়ে নি, আর তারপর এখানে বসেই পরের পরিকল্পনাগুলো করি। কিন্তু তুমি বলো, তুমি এখানে কি করে? এটা ধরে নাও যে আমাদের দুজনের জীবন এক সুতোতেই বাঁধা রয়েছে। তুমি জালালকে তার বেগমের কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, আর আমিও। সে অনেক বড় গল্প, আমাদের দুজনের কাছেই তো অখণ্ড অবসর। এসো বসো, একে অপরকে গল্প শোনাই। এসো এসো। শাহেনশাকে বেগম যোধার প্রণাম। জানি না কি করে আপনাকে আমার মনের কথা জানাবো। আপনি তসলিমের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি, আর আমি গর্বিত আপনার নীতি কুশলতা দেখে। আপনাকে সামনাসামনি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। সেই জন্য এই পত্রের মাধ্যমে বলতে চাই যে আপনার নির্ণয় আর কার্যকুশলতা দেখে খুব খুশি হয়েছি। আপনার বেগম যোধা। মতি, কাল ভোর হওয়ার আগে এই পত্র শাহেনশার কাছে পৌঁছে দিও। ঠিক আছে। খুব অবাক লাগছে শাহেনশাহ, যারা আমাদেরই আপনজন তারাই বেঈমানি করল। আদম খান আর শরীফুদ্দিন, ওদের থেকে এটা আশা করিনি। কিন্তু এটা কোনো বড় বিষয় নয় বড় আম্মি।
শাহেনশার যত মিত্র থাকে তার শত্রুও তত থাকে। খান বাবা বলতেন, একজন শাহেনশার শত্রু তার পায়ে পায়ে থাকে, শুধু তাদের খুঁজে পিষে মারতে হয়। আমার দুজন সুবেদার খুবই সাহসী, কিন্তু দুজনেই বিদ্রোহ করলো। দুজনেই বিদ্রোহ করেছে আমার দুই বেগমকে নিয়ে। শরীফুদ্দিন যোধা বেগমকে নিয়ে এই সব করলো, আর আদম খান রোকেয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ করলো। শাহেনশাহ, মতিবাই আপনার সাক্ষাৎ প্রার্থী। নিয়ে এসো ওকে। প্রণাম শেহনশাহ। প্রণাম মহামাঙ্গা। যোধা বেগম আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন। যোধা বেগম আমায় বার্তা কেন পাঠালেন? উনি তো নিজেই আসতে পারতেন। যাই হোক, বড় আমি, আপনি এটা আমাকে পড়ে শোনান। কেমন কথা বলছো তুমি জালাল? আমি কি করে পড়তে পারি? এটা শহর আর বিবির ব্যক্তিগত বিষয়। আমাকে ক্ষমা করো, আমি এসব পারবো না। আপনি তো আর বাইরের কেউ নন, আর আপনার কাছে কিছু লুকোনোর নেই যে আমি পড়তে পারি না। আপনি এই বার্তা পড়ে শোনান। যেমন বলবে। এটাই তো সময় বেগম যোধাকে উচিত শিক্ষা দেওয়ার। শাহেনশাকে রানী যোধার প্রণাম। জানি না আমি আমার হৃদয়ের কথা আপনাকে কিভাবে জানাবো। আপনি তসলিমের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে আমি আপনার প্রতি প্রভাবিত হয়েছি, আর আমার গর্ব হচ্ছে বলতে আপনার নীতি আর কৌশলের প্রতি। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাইছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সেই জন্য এই পত্রের মাধ্যমেই জানাতে চাইছি যে আপনার নির্ণয় আর কার্যকৌশলের প্রতি আমি প্রসন্ন হয়েছি। উনি আরো লিখেছেন যে শাহেনশাহ একজন স্ত্রী তার স্বামীর প্রতি যে আশা রাখেন সেটা আপনি পূরণ করেছেন, আর এখন আমি আপনার সেই আশা পূরণ করতে চাইছি যা একজন স্বামী তার স্ত্রীর কাছে আশা করে। আমি চাইছি যে আগামীকাল রাতে আপনি আমার কক্ষে আসুন আর আমার সঙ্গে রাত্রি যাপন করুন। আমি এটা স্বীকার করছি শাহেনশাহ যে আমি আপনাকে ভালোবাসি। আপনার খাস রানী বেগম যোধা। মুবারক শাহেনশাহ, বেগম যোধা আপনাকে আপন করে নিয়েছেন। আমি খুব খুশি তোমার জন্য। মুবারক। আমি অবাক হচ্ছি বড় আম্মি। আদম খান কয়েদখানায় আর আপনি এত খুশি? আমি তোমার জন্য খুশি জালাল, তুমিও তো আমার সন্তান। একজন তো অপরাধ করেছে, কিন্তু আমার এই সন্তানের আনন্দেই আমি খুব খুশি। আগামীকালের রাত্রিকে স্মরণীয় করে রাখার জন্য সন্ধ্যাবেলা একটা উৎসব করব। আগুন তো লাগিয়েই দিয়েছি, আর এই আগুনকে বাড়িয়ে দেবে রামতনু পাণ্ডে। আমি জানতাম না যে আমার জীবনে এক নতুন রাগ আসতে চলেছে, আর তাকে আমি তানসেন নামে আখ্যা দিয়েছিলাম। সেই রামতনু পাণ্ডেই আমাদের মধ্যে ভালোবাসার সুর সৃষ্টি করেছিল। তানসেনের তারানার সঙ্গে এক নতুন ভালো লাগার সূচনা হয়। আসসালামু আলাইকুম জালাল। ওয়ালাইকুম আসসালাম বড় আম্মি। আপনি খুব খুশি? বসুন। ধন্যবাদ জালাল, বিষয়টা খুশিরই। আগামীকালের উৎসবকে আরো স্মরণীয় করার জন্য একটা কথা ভাবলাম আমি। বলুন। রাজা রামচন্দ্র বাগেলের দরবারে বিশেষ এক সঙ্গীত শিল্পী আছেন। ওনার গান অতি মধুর, আর রাগের ওপর ওনার সাংঘাতিক দখল। আপনি কি রামতনুর কথা বলছেন? অবশ্যই।
আমি ওনার প্রতিভার কথা শুনেছি, উনি খুবই গুণী সঙ্গীত শিল্পী। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম, উনি যদি এখানে এসে নিজের সঙ্গীতের জাদু ছড়িয়ে দেন তাহলে। এ তো খুব ভালো কথা বলেছেন আপনি। রামতনু সত্যি উচ্চমানের শিল্পী, ওনাকে যেন বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়, আর তাকে যেন আমার হয়ে অনুরোধ জানানো হয়। সমস্ত ব্যবস্থা আমি করে ফেলবো যদি তুমি আদেশ করো। আমি অনুমতি দিলাম বড় আম্মি। ধন্যবাদ জালাল, খোদা হাফিজ। খোদা হাফেজ। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ, তাঁর আমন্ত্রণে আমাকে ওখানে যেতে হবে কেন? এসব কি বলছেন পণ্ডিত মশাই? উনি মোগল সাম্রাজ্যের বাদশাহ, ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী। আমার মনে হয় আপনার যাওয়া উচিত। তাহলে দেখা যাক মহারাজ, যে ওই মুঘল বাদশাহ সঙ্গীতের কতটা কদর করতে জানেন। রিভারে রাজা রামচন্দ্রের অনুরোধে রামতনু পাণ্ডে বিষণ্ণ মনে শাহেনশাহর দরবারে সঙ্গীত পরিবেশন করতে রাজি হল। আর এই খবর পেতেই মহলে আনন্দের বন্যা বয়ে গেল, কারণ সঙ্গীতের সম্রাট হিন্দুস্তানের সম্রাটের সঙ্গে দেখা করতে রাজি হয়েছে। মানতেই হচ্ছে, মহামাঙ্গা খুব ভালো পরামর্শ দিয়েছে। শুনেছি ওনার গলায় জাদু আছে। এই জাদু যেন জালাল আর যোধার সম্পর্কের মধ্যেও পড়ে। জাদু পড়বে সেই জন্য তো ওনাকে আনা হচ্ছে। জালাল আর বেগম যোধার ওপরে জাদু পড়বে রামতনু সাহেবের, কিন্তু সেই জাদুর প্রভাব সেভাবেই পড়বে যা মহামাঙ্গা চাইবে। এটা তো ভীষণ ভালো খবর। এত বড় সঙ্গীত শিল্পীর গান শুনতে পাবো, তার দর্শন হবে। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? খুব খুশি হয়েছে তো? কেন হব না? সুজামাল দাদার কাছে ওনার বিষয়ে কত শুনেছি আমি। একজন হিন্দু সঙ্গীত শিল্পী মোগল দরবারে এত সম্মান পাবেন, এটা ভেবেই আমার গর্ব হচ্ছে। জানো, রাগ রাগিনীর সম্রাট উনি। যে রাগ উনি গান, আশেপাশের প্রকৃতিতে তার প্রভাব পড়ে। এমন জ্ঞানী পুরুষের দর্শন পাবো, এটা আমার কাছে সৌভাগ্যের কথা নয় তো আর কি মতি? সবাই তার জন্য অপেক্ষা করছিল, শাহেনশাহ থেকে শুরু করে ফকির পর্যন্ত। রামতনু পাণ্ডের, সুরের সম্রাটের রামতনু পাণ্ডে দরবারে পা রাখতে যাচ্ছিলেন, যেখানে তিনি নতুন সম্মান, নতুন পুরস্কার আর এক নতুন জীবন পেতে চলেছিলেন, আর এক নতুন নাম, তানসেন। রামতনু পাণ্ডে নিজেও জানতেন না যে তিনি একদিন এই মোঘল দরবারের নবরত্নের একজন হবেন। আপনার বাদ্যযন্ত্র? এই বাদ্যযন্ত্র আমার প্রাণের থেকেও প্রিয়, আর নিজের প্রাণ কারুর হাতে তুলে দেওয়া যায় না। সঙ্গীতের এক বাদশাকে হিন্দুস্তানের বাদশার দরবারে স্বাগত জানাচ্ছি আমি। মনে হচ্ছে এখানকার মাটিতে কিছু গন্ডগোল আছে। আমার জুতো জোড়া খারাপ হয়ে গেল। চলুন।
হুঁশিয়ার! বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রামতনু পান্ডে প্রবেশ করছেন। দেখছেন মালিকা, ওনার জন্য সবাই একদম পাগল হয়ে যাচ্ছে। ওনার গলায় জাদু আছে আমি শুনেছিলাম, কিন্তু ওনার চেহারাতেও ওয়াল্লাহ কি তেজ। এসব কি অসময়ের রাগ গাইছেন আপনারা? রাগের সময় কারোর জন্য বদল করা যায় না। মোঘল দরবারে রামতনু মশাইকে স্বাগত জানাচ্ছি। আপনার ব্যাপারে যেরকম শুনেছিলাম সেরকমই আপনি। আপনার ব্যাপারেও আমি যা শুনেছিলাম আপনাকেও ঠিক সেরকমই দেখছি শাহেনশাহ। আপনাকে সেলাম। প্রণাম। আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করার, এবার আমার ইচ্ছে গান শোনা, সেটা হয়তো সন্ধ্যেবেলাতেই পূর্ণ হবে। ততক্ষণ আমার অতিথিশালায় আপনি বিশ্রাম নিন। বিশ্রাম করার জন্য আমার প্রাসাদেও সমস্ত বন্দোবস্ত আছে শাহেনশাহ। আমি আপনার আমন্ত্রণ আর আমার রাজার আদেশে এখানে এসেছি, আর এই উৎসব সমাপ্ত হলে এখান থেকে চলেও যাব। শিল্পীর ইচ্ছের ওপর কারো কথা বলা উচিতই নয়, তবে দেখে মনে হচ্ছে যে আপনার আগ্রার আবহাওয়া পছন্দ হয়নি। আপনার একটা বিষয়ের প্রশংসা না করে পারছি না। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মনের ভিতর কি চলছে আপনি খুব ভালো বুঝেন। এখন আপনি আমাকে অনুমতি দিন। প্রণাম। এই ফুলগুলো কি সুন্দর, তাই না? এতে তো কোনো সন্দেহই নেই, খুবই বড় শিল্পী উনি। আমি তো ফুলের কথা বলছি। আমি ওনার কথা বলছি, গুরু রামতনু। ওনার জ্ঞান আর ওনার শিক্ষা দুটোই প্রশংসার যোগ্য। একটা বিষয়ে খেয়াল রেখো, আজকের আবহাওয়া ওনার সঙ্গীতের উপযুক্ত হওয়া চাই। আমার খুব ভালো লাগছে এটা দেখে। আজ রাতের অনুষ্ঠান নিয়ে আপনি খুবই উচ্ছ্বসিত। প্রণাম শাহেনশাহ। আদাব। তবে আমার মনে হচ্ছে যে এই রামতনু একটু বেশি স্পষ্ট কথার মানুষ। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি শুনেছিলাম যে শিল্পীরা সবসময় একটু অন্য রকমের হয়, আজ সেটা দেখেও নিলাম। কি করব, মহান ব্যক্তিরা কখনো সহজ হন না। একটা উদাহরণ আমার সামনেই রয়েছে। আপনার কথায় কাঁটা থাকলেও আপনি আমার প্রশংসা তো করলেন। আপনার প্রশংসা তো অবশ্যই করছি। আপনি রামতনু পান্ডেকে যে এখানে ডেকেছেন, সত্যি আমি ভীষণ খুশি। আমার সৌভাগ্য যে আমার কোনো কাজে আপনি খুশি হয়েছেন। কাজটা নিশ্চয়ই আপনার, কিন্তু ওনাকে এখানে ডাকার ভাবনাটা আপনার হতে পারে না। আপনার এরকম কেন মনে হচ্ছে যে এই ভাবনা আমার মাথাতে আসেনি? এতটুকু তো আপনাকে চিনি, সঙ্গীত বা সঙ্গীতের অর্থ বোঝা আপনার পক্ষে একটু কঠিন। কেন? শিল্পী কি শুধু তারাই হয় যারা ভালো গান বাজনা করে? যোধা বেগম আমার হাতি আর ঘোড়া যখন দৌড়য় তখন তাদের পায়ের শব্দ একটা তালে বাঁধা থাকে। যখন দুই তরোয়াল বাতাসকে ছিন্ন ভিন্ন করতে থাকে তার থেকে যে সুরটা বের হয় সেটাও একটা শিল্প। তরোয়াল আর ঢালের সংঘাতে যে শব্দ তৈরি হয় সেটাকেও সঙ্গীত বলে। তাহলে বলুন পার্থক্যটা কোথায় আমার আর রামতনুর মধ্যে? খুব ভালো শাহেনশাহ, কি ভালো কথা বললেন আপনি, আর কি ভালো উদাহরণ দিলেন আপনি। কিন্তু সঙ্গীত শুধু এত দূরে সীমিত নয়। তাহলে আপনি আমাকে বলুন যে সঙ্গীতের সীমানা কত দূর? সঙ্গীতের সীমানা তত দূর যেখানে পৌঁছানো যায় না। সকালে সূর্য ওঠে, তার উত্থানে সঙ্গীত আছে। বৃষ্টি পড়া, নদীর বয়ে যাওয়াতেও সঙ্গীত আছে। চাঁদের গতিতে, আবার ময়ূরের পেখমেও সঙ্গীত লুকিয়ে আছে। সৃষ্টির সর্বত্র সঙ্গীত রয়েছে, প্রত্যেকটা কোণায় লুকিয়ে আছে, যদি চিনতে পারেন তাহলে। ফুলের উপর যে ভ্রমর ঘুরছে, পাখি ডাকছে, হাওয়া বইছে, তাতেও সঙ্গীত আছে।
জলে যে হাঁস চড়ে তাতেও সঙ্গীত আছে, মসজিদের আজানের সঙ্গীত আছে, মন্দিরের ঘণ্টায় সঙ্গীত আছে, রাত্রির নিস্তব্ধতায়, গরুর গলার ঘণ্টায়, মায়ের গানে, সব জায়গায় সঙ্গীত লুকিয়ে রয়েছে শাহেনশাহ। একটা সাধারণ বাঁশও শ্রীকৃষ্ণের বাঁশি হয়ে ওঠে। সঙ্গীত সংসারে এমন ভাবে লুকিয়ে রয়েছে যেমন শরীরে আত্মা। সঙ্গীতের সাধনা ততটাই কঠিন যেমন আত্মা থেকে শরীরকে পৃথক করা। এবার আপনি বলুন, সঙ্গীতেরও কোনো সীমানা থাকতে পারে? সুবহান আল্লাহ যোধা বেগম, আমি কখনোই জানতে পারবো না যে সঙ্গীতের সীমানা কোথায়, কিন্তু এটা অবশ্যই জানি যে আপনি কথা খুব গুছিয়ে বলতে পারেন। আজ রাতে সীমা দূর হবে। আমি এটা স্বীকার করছি শাহেনশাহ যে আমি আপনাকে ভালোবাসি। আমি চাইছি যে আগামীকাল রাতে আপনি আমার কক্ষে আসুন আর আমার সঙ্গে রাত্রি যাপন করুন। আজ রাতের কথা ভেবে আমি ব্যাকুল হয়ে রয়েছি শাহেনশাহ। আমিও আজ রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যোধা বেগম।